আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকেও। দেখুন, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটা বৈশিষ্ট্যকে আমি ভালো করে জানি। তিনি যা বলেন, তিনি তা করেন। তাকে যখন বলা হয়েছিল যে যুদ্ধ অপরাধীদের বিচারের ঝুঁকি নেবেন না, তারা দেশে বিদেশে প্রতিষ্ঠিত মন্ত্রী হয়েছে, অর্থবিত্তে প্রতিষ্ঠিত হয়েছে, উনি বলছেন আমি বিচার করব। উনি করে ছেড়েছেন। উনি যা চান, উনি যা লক্ষ্য স্থির করেন সেটা তিনি করেন। আমার কাছে আমরা প্রায় ৫-৫.৫ ঘন্টা ওনার সঙ্গে কথা বলেছি। ওনার কাছে ছিলাম। উনি আমাদেরকে যথেষ্ট স্নেহ, ভালোবাসা, আদর দিয়েছেন। বিভিন্নভাবে আমরা ওনার সঙ্গে সম্পৃক্ত হয়ে বুঝতে যেটা পেরেছি, উনি দেশে যাবেন এবং আমাদেরকে বলছেন তোমরা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আমি আমার জায়গা থেকে বলছি, বঙ্গবন্ধু কন্যা আমাকে অনেক কিছু দিয়েছে। তাছাড়া আমার প্রিয় মাতৃভূমিতে আমি কেন যাব না? উনি যাবেন এটা আমি নিশ্চিত হয়েছি। এবং ওনার সঙ্গে আমি সহ আমরা যারা বাইরে স্বল্প সংখ্যক মানুষ আছি, ইনশাআল্লাহ আমরা যাব। আমার বিশ্বাস উনি দেশে যাবেন এবং এরকম ভাবে ওনাকে ঠেকাবার জন্য অন-11 সরকারও কিন্তু নোটিফিকেশন জারি করেছিল। কাজী শেখ হাসিনাকে তখনও ঠেকাতে পারে নাই, এখনো ঠেকাতে পারবে না। উনি ওনার প্রিয় মাতৃভূমি, ওনার দেশে উনি অবশ্যই যাবেন, এটা আমার বিশ্বাস জন্মেছে। আচ্ছা, ৬ মাসের সময়সীমা কেন? উনি জুলাইয়ে সময় দিলেন, জুনে সময় দিলেন বা জুনের শেষ দিকে সময় দিলেন, ডিসেম্বর মাঝখানে ৬ মাস। এর আগে কেন নয়? এর পরে কেন নয়? এটিও দেশে বিদেশে আলাপ হচ্ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন পরিসরে। এটি কেন? দেখুন, ওনার তো একটা প্রস্তুতি আছে। ওনার সংগঠনকে সুসংগঠিত করা, ওনার আনুষঙ্গিক প্রস্তুতি নেওয়া, যে কোনো এটা একটা যুদ্ধ বলতে পারেন, এক প্রকার যুদ্ধ। কারণ দেশটা এখন স্বাধীনতা বিরোধীরা দখল করে ফেলছে। কায়েদে আজমের জন্মবার্ষিকী পালিত হয়, পাকিস্তানের পতাকা উড্ডীন হয়, বাংলাদেশের ঘটনায় পাকিস্তান পার্লামেন্ট উচ্ছ্বসিত হয়, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান উচ্ছ্বসিত হয়ে টুইটারে মেসেজ দেন। কাজী উনাকেও তো উনার প্রস্তুতি নিতে হবে। যে কোনো কৌশলের একটা দিক থাকে। উনি আমাদের সুপ্রিম অথরিটি, উনি আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগ প্রধান, উনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ওনার তো একটা পরিকল্পনা থাকবে। ওনার সংগঠনকে বিপর্যস্ত অবস্থায় রাখছে। ৪ লাখের ঊর্ধ্বে নেতা কর্মীদের গ্রেপ্তার করার ঘটনা, ৬ লাখের উপরে মামলা, এই সমস্ত বিষয়গুলিকে ওনাকে তো একটা পরিকল্পনা মাফিকই ওনাকে যেতে হবে। হয়তো সেই পরিকল্পনাটা অনুযায়ী উনি প্রস্তুতি নিচ্ছেন। এখানে আরো আলাপ আছে। এই গত কয়েকদিন ধরে বেশ আলাপ হচ্ছেই। আরেকটি আলাপ আছে যে উনি যদি দীর্ঘ সময় বাইরে থাকেন, দেরি করেন, তাহলে ওনার দলের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হতে পারে, এমন আলাপও আছে। আপনি কি এমনটা মনে করেন যে এই কারণেই উনি আসছেন? দেখুন, শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাণশক্তি। উনি যখন ৮১ সালে দেশে ফিরেন, তখন কিন্তু দলের ভিতরে বিভেদ ছিল। আপনার নিশ্চয় মনে আছে, আওয়ামী লীগ মালেক উকিল, আওয়ামী লীগ মিজানুর রহমান চৌধুরী, আবার দেওয়ান ফরিদ গাজীর নেতৃত্বে আওয়ামী লীগ হলো। পরবর্তীতে মহিউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বাকশাল হলো। ডক্টর কামাল হোসেন বেরিয়ে গিয়ে গণফোরাম করলেন। নানা রকম বিষয় আছে। আওয়ামী লীগের মূল প্রাণশক্তি কিন্তু শেখ হাসিনা। এবং কোন কোন ক্ষেত্রে আমার মনে হয় যেটা, আওয়ামী লীগের চেয়েও তিনি অনন্য উচ্চতায় নিজের জায়গাটা তৈরি করে ফেলেছেন। আওয়ামী লীগের চেয়েও বেশি গ্রহণযোগ্য এবং জনপ্রিয় শেখ হাসিনা। তিনি তার কীর্তির মধ্য থেকে সেখানে পৌঁছেছেন। কাজে ইনস্টিটিউশনাল ফরমেশনও যদি ধরেন, তাহলে আওয়ামী লীগের প্রাণশক্তি শেখ হাসিনা। তার অনুপস্থিতিতে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতা, অনেক কিছু হতে পারে। যদিও এখন ডিজিটাল প্ল্যাটফর্মে, ডিজিটাল ওয়ার্ল্ডে মানুষ বিভিন্নভাবে ওনার ইনস্ট্রাকশন পাচ্ছেন, আমরাও পাচ্ছি, আমরা সেভাবে কাজ করছি। তারপরও মনে হয় যে ওনার অবস্থানটার কারণে আওয়ামী লীগ শুধু না, এখানে আমি একটু কারেকশন করে বলি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা, কেউ ওয়ার্কার্স পার্টি, কেউ ন্যাপ, কেউ সাম্যবাদী দল, কেউ জাতীয় পার্টি, কেউ কমিউনিস্ট পার্টি, কেউ কমিউনিস্ট লীগ, নানা রকম সংগঠন আছে যারা প্রো লিবারেশন ফোর্স। তারাও কিন্তু একসময় বলতো মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এটা খালি শেখ হাসিনা বলে, ওনার কাছে ছাড়া এটা নাই। শেখ হাসিনার অ্যাবসেন্সে তারা বুঝতে পেরেছে যে মুক্তিযুদ্ধের চেতনার বিষয়গুলি, কেন্দ্রিকতা, প্রতিষ্ঠিত, প্রমাণিত, ইমপ্লিমেন্টেশন, শেখ হাসিনার বিকল্প নেই। সে কারণে আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশে গেলে
মুক্তিযুদ্ধের সকল পক্ষ বিভিন্ন দল মত সামাজিক সাংস্কৃতিক সংগঠনে বিভাজিত থাকলেও তারা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আবার তাদের ঋত গৌরব পুনরুদ্ধারে প্রয়োজন বোধে আবার ৭১-এর মতো একটা ঐক্যের ভিত্তিতে লড়াই করবে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে। আচ্ছা, উনি এখন ভারত সরকারের আশ্রয় আছেন, মর্যাদার সাথে ভারত সরকারের আশ্রয়ে আছেন, কিন্তু উনি নিজে বলছেন যে বাংলাদেশে নানা ঘটনা ঘটতে পারে, ওনার প্রাণ সংহার হতে পারে, নানা কিছু হতে পারে। এই অবস্থায় ভারত সরকারের কি ভূমিকা হবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে ভারত সরকার তো আর বাংলাদেশে গিয়ে কাউকে নিরাপত্তা দেবে না। এটা আমি মনেও করি না যে বাংলাদেশে নিরাপত্তা দেবে। আপনার মনে আছে ২০০৪ সালের ২১ অগস্ট যখন মুহুর্মুহু গ্রেনেড হামলা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেই গ্রেনেড থেকে ওনাকে বাঁচাবার জন্য কিন্তু মানব বর্ম রচনা করে ওনার নেতা কর্মীরা চতুর্দিকে ওনাকে আঁকড়ে ধরে রেখেছিল যে আমাদের জীবন যাবে কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে বাঁচাবো। চট্টগ্রামের লাল দিঘি ময়দানের ঘটনা, সাতক্ষীরার ঘটনা, ঈশ্বরদীর ঘটনা, কোটালীপাড়ার ঘটনা, অন্তত ২০ বার ওনাকে হত্যার চেষ্টা করা হয়েছে দেশে, কখনো কখনো দেশের বাইরেও। তো উনি বারবার যেটা বলেন, আমাকেও বলেছেন, এবার আমার সাক্ষাৎকারের সময় বলছেন যে হায়াত মৃত্যু আল্লাহর হাতে, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার যদি মৃত্যু থেকে থাকে মৃত্যু হবে। আর একজন দলের কর্মী হিসাবে সাজ্জাদ কাদির আমার মনে হয় বাংলাদেশের কোটি কোটি জনতা শেখ হাসিনার পাহারাদার, কোটি কোটি জনতা শেখ হাসিনার নিরাপত্তা রক্ষী, কোটি কোটি জনতা জীবন উৎসর্গ করে দিয়ে শেখ হাসিনাকে রক্ষা করবে। কাজে বিদেশের কারো কোনো প্রোটেকশন দিতে হবে এটা আমি মনে করি না। তবে যারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়, ২০২৪ যারা বলছে আত্মস্বীকৃত সন্ত্রাসীরা বলছে যে আমাদের টার্গেট গণভবন বঙ্গভবন ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। এই যে টার্গেট, যেটা প্রাইম টার্গেট শেখ হাসিনা, এখনো দেশি এবং বিদেশি একটি চক্রের প্রাইম টার্গেট শেখ হাসিনা। তারা চেষ্টা চালিয়ে যাবে। আমার বিশ্বাস আল্লাহ যেমন তার কুদরতি শক্তি দিয়ে শেখ হাসিনাকে বারবার রক্ষা করছেন, তেমনি রক্ষা করবেন। আর মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, মেহনতি মানুষ, দলের নেতা কর্মী সবাই শেখ হাসিনার পাহারাদার হিসাবে পাশে দাঁড়াবে। আমি খানিকটা এই জায়গায় আরেকটু ঢুকতে চাই যে বন্দি বিনিময়, এই যে এরা যে বলে বর্তমান যে বিদ্যুতের সরকার ব্যবস্থা, আমরা দুইটা সরকার দেখছি, যে বন্দি বিনিময়ের ক্ষেত্রে যে কোনো বন্দির যদি প্রাণ সংহারের সমস্যা থাকে কোন দেশে, সেখানেও কিন্তু সেই দেশ মনে হয় পাঠাতে চায় না বা করতে চায় না। সেক্ষেত্রে শেখ হাসিনা তো মর্যাদাবান একজন মানুষ ভারতে, এখানে জানা যাচ্ছে শেখ হাসিনা নিজে মুখে বলছেন যে এখানে প্রাণ সংহার হতে পারে, ভারত কি তাকে এই অবস্থায় পাঠাবে? আমি এই অ্যাঙ্গেল থেকে বলতে চাই, এই অ্যাঙ্গেল থেকে দেখতে চাই, আপনি এই দেখুন, ব্যাপারে কি বলবেন? না, এটা হলো, আমি আপনার সঙ্গে একটু বিনয়ের সঙ্গে ডিফার করি। শব্দটা হলো বন্দি বিনিময়, শেখ হাসিনা বন্দি না। না, আমি বন্দি সেখানে না হলে এটা আসবে কেন? হ্যাঁ, এই শব্দটাই কেন আসবে? নাম্বার 2 হচ্ছে শেখ হাসিনার প্রাণ সংহারের জন্য চেষ্টা তো অব্যাহত ভাবে আছে। এখনো তো বাংলাদেশে জুলাই সন্ত্রাসীরা বলতেছেন শেখ হাসিনা আসুক, আমরা ফাঁসির রোজু রেডি করে রাখছি, ফাঁসিতে ঝুলাবো, কত নোংরা কথা বলছেন। কাজে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় থাকা ব্যক্তিরাই বলতেছে শেখ হাসিনাকে দেশে পেলে তারা মেরে ফেলবে। কাজে তারা প্রাণ সংহারের যে চেষ্টা থাকবে, এটা তারা কিন্তু টেলিভিশনে, ইউটিউবে ইন্টারভিউ দিয়ে বলছেন যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। এখনো তারা তাকে মেরে ফেলার চেষ্টা করবে। তবে বাংলাদেশের পলিটিক্যাল সিনারিও আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল এই জন্য বলছি, বিএনপি বলছিল 50 বছরে আওয়ামী লীগ ক্ষমতা আসবে না, আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। 91-তে আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করবে এরকম পারসেপশন করতে পারে নাই। 2014-তে একটা ডিসপিউটেড নির্বাচনের পর আওয়ামী লীগ গভর্নমেন্ট কন্টিনিউ করতে পারবে কিনা কনফিউশন ছিল, করেছে। 2024 নির্বাচনে, কন্টেস্টিং নির্বাচনে আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করলো, গভর্নমেন্ট টিকতে পারলো না, সন্ত্রাসী পরিকল্পনায় তাকে সরিয়ে দেওয়া হলো। কাজী ম্যান প্রপোজ গড ডিসপোজ। বাংলাদেশে কখন কি হবে কেউ বলতে পারে না। আমি সুনির্দিষ্টভাবে বললাম না, যারা ওনাকে ফাঁসির রজ্জু পরাতে চায়, যেমন পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো কনস্পিরেসি করে ইয়াহিয়া টিক্কা খানের মাধ্যমে শেখ মুজিবকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে তার ফাঁসি কার্যকর করতে চেয়েছিল। আমরা দেখলাম কি, যিনি ফাঁসি দিতে চেয়েছিলেন
ফাঁসির রায় কিন্তু তারটাই কার্যকর হয়েছে। কখন কি হয় বলা যায় না। জোয়ার ভাটার বাংলাদেশ, আমরা এটি বলতে পারি। আহ, আপনারা যারা নেতা আছেন তাদের ভূমিকা, আপনি খানিক আগে বললেন যে আপনারাও প্রস্তুতি নিচ্ছেন, আপনারা কি সবাই আসলে কি আসবেন? সবাই কি পাওয়া যাবে? সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলাপ আলোচনা হচ্ছে, চায়ের আড্ডায় আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগের অনেক নেতা যাদের বিদেশে সম্পদও আছে, অনেকের সম্পদের পাহাড়ও আছে, সেই পাহাড় পর্বত ছেড়ে কি দেশে আসবে? সবাই আসবে? আপনি কি বলবেন? আপনার এই প্রোগ্রামটা লক্ষ লক্ষ মানুষ দেখে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমি প্রায় আহ, আমার লং প্র্যাকটিসিং লাইফে 40 বছরের কাছাকাছি আইন পেশায়, পৃথিবীর কোন দেশে আমার 1% জমি, একখানা ঘর কোথাও নাই, কোনো বিত্ত বৈভব নেই। আমি আমার অস্তিত্বের শিকড় বাংলাদেশ, এবং আওয়ামী লীগ আমাকে অনেক কিছু দিয়েছে। আওয়ামী লীগ শুধু না, আমাকে স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আমি রাষ্ট্রের থেকে অনেক কিছু পেয়েছি, বাংলাদেশ থেকে পেয়েছি, নাগরিক হিসেবে পেয়েছি। আমি যে ফেরত যাব, এইটা আমি ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত যে আমি যাব। আর কে কে যাবেন জানি না, তবে আমার বিশ্বাস সবাই যাবেন। আর যদি কেউ না যান, তাহলে ধরে নিতে হবে তিনি রাজনীতি করতে চান না। যদি তার কোনো বিত্ত বৈভব থাকে, আছে কি নাই আমি জানি না, যদি থাকে সেটা নিয়ে হয়তো তিনি ব্যস্ত থাকতে পারেন। কিন্তু আমার বিশ্বাস, যারা আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করেন, তার প্রতিটি নেতা কর্মী যারা দেশের বাইরে আছে সবাই যাবে বলে আমার বিশ্বাস। যারা আসবে না, যারা পাহাড় পর্বত নিয়ে বিদেশে থাকবে, তাদের ক্ষেত্রে আওয়ামী লীগের আহ, বিশেষ কোনো ব্যবস্থা বা পানিশমেন্ট বা শাস্তি বা এরকম কিছু হবে কিনা? আমাদের দলীয় প্রধান শেখ হাসিনা তিনি এবারও আমাদেরকে বলেছেন, যারা রাজনীতি করতে হয় তাদের দেশে যেতে হবে। রাজনীতি মানেই সবসময় আহ ক্ষমতার কাছে বা ক্ষমতা ভোগ করা না। রাজনীতিতে উত্থান থাকবে, পতন থাকবে, জেলখানা থাকবে, ফুলের মালা থাকবে, সবকিছুই থাকবে। এটা মেনে নিতে হবে। কাজী আমার মনে হয়, যারা দলের এই ক্রাইসিসে দেশে যাবেন না বা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না, আমার মনে হয় না তারা আওয়ামী লীগ করতে পারবেন। আমি যদিও কোনো অথরিটি না, আমি বলার ক্ষমতা রাখি না, কিন্তু আমার বিশ্বাস যে দলের ক্রাইসিসে যারা থাকে না, দূরে থাকতে চায়, অথবা আরামে এসে নিজেকে বিপদ সংকুল অবস্থা থেকে দূরে রাখতে চায়, তারা আওয়ামী লীগ করতে পারবে বলে আমার মনে হয় না। এতক্ষণ আপনার কাছে আমরা খুব চমৎকার মেসেজ পেয়েছি, আলাপটা খুব চমৎকার, আমারও ভালো লেগেছে, দর্শকদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, কারণ প্রচুর দর্শক আমাদের এই আলাপটি এই মুহূর্তে দেখছে এবং পরবর্তীতে দেখবে। আপনি প্রথমত একজন আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের সাবেক সাংসদ, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এই সব কিছু থেকে, সব জায়গা থেকে সারা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনি শেষ একটা বার্তা, একটা আশার বাণী বা কি বার্তা দিতে চান? এখন আমি আমাদের অগণিত দর্শক শ্রোতা, আওয়ামী লীগ শুধু না, মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষের কাছে বিনয়ের সঙ্গে বলবো, আমি আওয়ামী লীগের নেতা নই, আমি আওয়ামী লীগের একজন কর্মী। আমাদের একজনই নেতা শেখ হাসিনা, আর আমরা সবাই কর্মী। তাছাড়া আমি কেন্দ্রীয় কমিটিরও কেউ নই। আমি আপনাদেরকে বলবো, অনেক অত্যাচার, নির্যাতন, অকল্পনীয় অবস্থার মধ্য থেকে আপনারা দিনাতিপাত করছেন। রাস্তাঘাটে মেরে ফেলা হচ্ছে, জেলখানার ভিতর আটকে রেখে নির্যাতন করা হচ্ছে, জেলের ভিতর মেরে ফেলা হচ্ছে, বাড়িতে থাকতে পারতেছে না, সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, শিশু বাচ্চা সহ মাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, বাড়িতে বাবাকে না পেয়ে তার স্ত্রীকে ধর্ষণের শিকারে পরিণত হতে হচ্ছে। এই কঠিন অবস্থাকে মোকাবেলা করেও যারা আছেন, ধৈর্য ধরবেন। মনে রাখবেন, বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন, সবকিছু স্বাধীনতা সহ এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। বাঙালি জাতিকে আধুনিক সমৃদ্ধ স্থানে পৌঁছে দেওয়ার যা কিছু এসেছে, তা এসেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের একজন শেখ হাসিনা আছে, ধৈর্য ধরুন, ঋত গৌরব ইনশাল্লাহ পুনরুদ্ধার হবে। শেখ হাসিনা পরাভব মানে না। অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে সামনের দিকে এগিয়ে গিয়ে নিশ্চয় তিনি আবার বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত করবে। নেতা কর্মীরা হতাশ হবেন না, যাদের শেখ হাসিনা আছে তাদের ভয় পাওয়ার কিছু নাই। ইনশাল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়াবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মাঝে মাঝেই উনাকে একটা উত্তর দিতে হয়, কারণ সাংবাদিকরা প্রশ্নটা করেন এবং তিনি যথারীতি একই উত্তর দিয়ে থাকেন। মাঝে মধ্যে দু একটা শব্দ এদিক সেদিক হয়। সে উত্তরটা কি, যে আমরা একটা তাকে ফেরানোর জন্য আমরা চিঠি পেয়েছি, আমরা সেটার আইনগত দিক খতিয়ে দেখছি। মূল উত্তর কিন্তু এতটুকুনি। আর প্রশ্ন ওটা ঘুরে ফিরে আরো অনেক প্রশ্ন আছে, আমি সেগুলো নিয়ে যাচ্ছি না। যখনই রণধীর জয়সওয়াল এই উত্তর দেন আর এই প্রশ্ন হয়, তখনই বাংলাদেশের বড় একটা অংশ জুড়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। খুবই স্বাভাবিক, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে আসার ব্যাপারে চাঞ্চল্য সৃষ্টি হবে, সেটাই স্বাভাবিক। আর এই খবরের পরিপ্রেক্ষিতে অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করেন, নতুন করে বিশ্লেষণ করেন। ঠিক এই বিশ্লেষণগুলোর অর্থ কি, এই 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 জিনিসটা বলার জন্যই আমি এই ভিডিওটা করছি। প্রথম কথা হলো যে এই বিশ্লেষণের দিকে আমরা না যাই, যেটা বলবো যে রণধীর জয়সওয়াল যেই কথাটা বলেন এটাই তার উত্তর, এবং এটার আসলে বিশেষ কোনো মিনিং নাই। সাংবাদিকরা মাঝে মাঝে এগুলো প্রশ্ন করেন, সাংবাদিকদেরও কিছু প্রশ্ন করতে হয়, আর একজন মুখপাত্র হিসাবে ওনাকে উত্তর দিতে হয়। বিশ্বাস করুন, এর ভেতরে বিশ্লেষণ করার কিছুই নেই। কিন্তু আমাদের কতগুলো প্রাসঙ্গিক জিনিস আছে যেগুলো খেয়াল রাখা দরকার। কি খেয়াল রাখবেন? এক্সট্রাডিশন যে কথাটা, এই যে প্রত্যর্পণ, এইটা কোনোভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যায় না। এটা শেখ হাসিনা সংক্রান্ত কোনো ইস্যুই নয়। এক্সট্রাডিশন হয় সবসময় কমন ক্রিমিনালদের বিষয়ে। কোনো ভিআইপি বড় রাজনৈতিক নেতা, হ্যাঁ ঠিক আছে, ওই আইনের আওতায় তাদেরও এক্সট্রাডিশনের ইস্যু থাকে, কিন্তু যারা এক্সট্রাডিশনে ইস্যুর আওতায়, এক্সট্রাডিশন চুক্তির আওতায়, সেখানে আসলে সেটার আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন। ফলে জয়সওয়াল সাহেব যেটা বলেন এটা শুধু সাংবাদিকরা যে কৌতূহল দেখান এই বিষয়ে, কারণ হলো এই বিষয়ে যদি খবর করে প্রচুর মানুষ সেই খবরটা গিলে। এখন সাংবাদিকদের কাজ হলো কিন্তু খবর প্রডিউস করা, এটা কিন্তু তার প্রফেশন, এটা আপনাকে বুঝতে হবে। জয়সওয়াল সাহেব বাধ্য হয়ে একটা উত্তর দেন, সোজা কথা। আমরা যখন এক্সট্রাডিশন কথাটা, যারা এগুলো বিশ্লেষণ করেন বা করেন, তারা যারা মনে করেন যে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছেন, তাদের যেটা খেয়াল রাখা উচিত যে এই এক্সট্রাডিশন কথাটা বললে কিন্তু শেখ হাসিনাকে অপমান করা হয়। শেখ হাসিনা তো কোনো কমন ক্রিমিনাল নন। অবশ্যই 24-এর জঙ্গি যারা বাংলাদেশ দখল করেছে তাদের চোখে তো শেখ হাসিনা অবশ্যই একজন ক্রিমিনাল। ক্রিমিনাল কেন, তাদের চোখে শেখ হাসিনা অনেক কিছু যেগুলা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তারা তো শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য জঙ্গি মাসুদরা সেদিন ঢুকেছিল গণভবনে, সেটা অন্য ইস্যু। কিন্তু এই এক্সট্রাডিশনের আওতায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরার বিষয়ে তিনি যে কথাগুলো বলেন, তিনি এর আগে আমরা দেখেছি যে এনডিটিভিতে তিনি বলেছেন, তারপরে তিনি রয়টার্সের সাথে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, সেগুলো গুরুত্বপূর্ণ। আর ওনার ফিরে আসা না আসা এই ব্যাপারে তো কখনো কোনো কিছু এত পাবলিকলি আলোচনা হবে না। কোনো গভর্নমেন্ট পক্ষই আসলে এটা নিয়ে পাবলিকলি যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ফোরামে উত্তর দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তো সেই ফোরামের প্রশ্ন যেমন জটিল হতে পারে, উত্তরটা হবে এক বাক্যেরই। আমাদের বরঞ্চ খেয়াল রাখা উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রম টাইম টু টাইম কি বলেন। তিনি তার বাংলাদেশে আসার ব্যাপারে দৃঢ়তা দেখিয়েছেন, এবং সেই ব্যাপারে তিনি যা বলেছেন সেটার সোজা কথা হলো যে এই আশাটার ব্যাপারে আসলে সংযোগটা হলো জননেত্রী শেখ হাসিনার এবং তার সমর্থক এবং বাংলাদেশের মানুষ। এখানে অন্য দেশগুলোর সাথে একটা কূটনৈতিক যোগাযোগ থাকবে, ভারতের সাথে থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থাকবে, চীনের সাথে থাকবে, রাশিয়ার সাথে থাকবে, থাকতে পারে, অনেকের সাথে থাকতে পারে, নাও পারে। কিন্তু এই খবরগুলো কখনো পাবলিক ডোমেইনে আসবে না। আর এই সংক্রান্ত যেসব বিশ্লেষণ যারা করবে সেগুলো সবই হলো অনুমান নির্ভর। সত্য কথা হলো এসব ব্যাপারে কেউ কিছু জানে না।
সুতরাং আমার আপনাদেরকে সচেতন করার বিষয় হলো যে কেউ আপনার মন ভেঙে দিবে একটা কথা বলে, কেউ আপনাকে উদ্দীপ্ত করবে, সেই জায়গাটা আমাদের সচেতনতা দরকার। মূল কথা হলো এইটা জননেত্রী শেখ হাসিনা যা বলবেন সেটাই হবে। সেটা আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনার সাপোর্টার এবং বাংলাদেশের জনগণ, এইটা আসলে এই এই যে কয়েকটা পক্ষ বললাম, এই কয়েকটা পক্ষের মধ্যে ইস্যু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা না ফেরা, অন্যদের সাথে যে ইস্যুগুলো, সেগুলো আসলে কখনো পাবলিকলি আপনারা জানতে পারবেন না। অন্য যা কিছু হয় সেগুলো অনুমান নির্ভর যেসব বিশ্লেষণ, সেটাতে যদি আপনাদের মন ভালো হয়, যারা জননেত্রী শেখ হাসিনার কর্মী আছেন, তাহলে গ্রহণ করবেন। আর যদি মন ভাঙ্গা কথা কেউ বলে, সেটাকে বর্জন করবেন। আমরা দেখেছি জননেত্রী শেখ হাসিনা যখন আসার ঘোষণা দিলেন রয়টার্সে, তখন কিন্তু বাংলাদেশের জঙ্গিরা একযোগে ঘোষণা করেছে যে তারা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে যে শেখ হাসিনাকে রাখার জন্য ভারত আর প্রস্তুত না। এটা মোটামুটি জঙ্গিদের কমন বয়ান। সবাই এই জঙ্গি শ্রেণীর মধ্যে যারাই আছে, সেই গৌতম দাস, পিনাকি থেকে শুরু করে, তাদের হলো যে শেখ হাসিনা এখন ভারতের বোঝা, তারেক রহমানের কাছে ভারত ধরা, তারেক রহমানের সাথে খাতির করতে হবে, সুতরাং শেখ হাসিনাকে আর রাখতে চাচ্ছে না, শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে। এই বয়ানে আপনারা যখন প্রভাবিত হন, অর্থাৎ যে কোনো মিথ্যা স্পেকুলেটিভ বয়ানে আপনি যদি প্রভাবিত হন, আপনি জঙ্গিদের বয়ানেও কিন্তু প্রভাবিত হবেন। মূল কথা হলো যে শেখ হাসিনা আসা না আসার বিষয়ে যেসব স্পেকুলেটিভ বয়ান হয় সেটাতে, আর যেগুলো বিশেষ করে নেগেটিভ বয়ান হয় সেগুলা একেবারেই সেগুলোতে কান দিবেন না। আমি বিভিন্ন ভিডিওতে বলছি যে 24-এর জঙ্গি এবং জঙ্গি কোয়ালিশন বলতে আমি বুঝাচ্ছি বিদেশি, দেশি, জামাত, হেফাজত, বিএনপি, বাম দল যারা যারা আছে, তারা কেউ কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এটাকে তারা গ্রহণ করতে পারবে না। কারণ তারা অলরেডি বাংলা একটা পক্ষ নিয়ে নিয়েছে। এই পক্ষ নেওয়া শেখ হাসিনা সরকারের দোষ ত্রুটি সেগুলো সংক্রান্ত না। এই পক্ষটা হলো যে বাংলাদেশ যে ধ্বংস হয়ে গেল, ধ্বংসকারীদের পক্ষ তারা নিয়েছে। এখন সৃষ্টিকারীদের পক্ষে তো শেখ হাসিনা। ধ্বংসকারীরা শেখ হাসিনা আসলে অবশ্যই গণরোষের শিকার হবে অনেকেই, সে বাম দল করুক, সিপিবি করুক, কে কি করেছে দেখবেন, কেউ না কে প্রত্যেকে কিন্তু এক ধরনের গণরোষের শিকার হবে, এখনো হবে। শেখ হাসিনা ফিরে না আসলেও হবে। সেখানে শেখ হাসিনা আসলে গণরোষের তাদের পড়াটার স্বাভাবিক। শেখ হাসিনাকেই তাদের রক্ষা করতে হবে এবং শেখ হাসিনা তো বলে দিয়েছেন তিনি রক্ষা করবেন, তিনি কোনো প্রতিশোধ নেবেন না। সেই জিনিসগুলো খেয়াল করতে হবে। কিন্তু এই ব্যাপারে কোনোভাবেই গুজব, স্পেকুলেশন, মন ভেঙে দেয়া বিশ্লেষণ, এগুলার ফাঁদে পড়া যাবে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আগামী ডিসেম্বরে তার দল আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, তারা সবাই একই দিন আত্মসমর্পণ করবেন। 16 জুলাই দলটির এক ভার্চুয়াল সভায় এমন কথা বলা হয়েছে। দলটির তথ্য অনুযায়ী 24-এর 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে দলটির 12.5 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নানান ধরনের মামলায় অভিযুক্ত সবাই একই সাথে শেখ হাসিনার সাথে আত্মসমর্পণ করবেন বলে দলটির বৃহস্পতিবারের সভায় জানানো হয়েছে। এদিকে একাধিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে দলটির দেশের বাইরে থাকা বিশেষ করে যেসব সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী এবং সিনিয়র লিডার ভারতের বাইরে আছেন, তারা ভারতে যাচ্ছেন। গত 5 দিনে এমন 23 জন নেতা ভারতে গিয়েছেন। শেখ হাসিনার সাথে একসাথে দেশে ফেরার নির্দেশ পেয়ে তারা ভারতে ফিরছেন বলে দলটির সিনিয়র কয়েকজন নেতা দাবি করেছেন। শেখ হাসিনার ফেরা উপলক্ষে প্রস্তুতি নিতে বাংলাদেশের স্থানীয় পর্যায়ের নেতাদের সাথে পর্যায়ক্রমে দিল্লিতে বৈঠক শুরু করেছেন শেখ হাসিনা। এদিকে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জেলা ও উপজেলায় গত 2 দিনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর মিছিলের সংখ্যা আবারও বেড়েছে। 16 জুলাই শেখ হাসিনার কারাবরণ দিবস এবং গোপালগঞ্জ হত্যাকাণ্ডের প্রতিবাদ দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো কমপক্ষে 42টি স্থানে মিছিল করেছে। এমন প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলেও আলোচনা হয়েছে। পুলিশের একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব কিছুর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
আবারও জানিয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণের ইস্যুটির আইনি ও বিচারিক দিক তারা খতিয়ে দেখছে। তবে কূটনৈতিক একাধিক পর্যায়ে শেখ হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়টি নিয়ে গত কয়েকদিনে আলোচনা হয়েছে, এমন ইঙ্গিত মিলেছে কূটনৈতিক সূত্রগুলো থেকে। 16 জুলাই ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস। 2007 সালের ওই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করেছিল। ওই একই দিনটি আওয়ামী লীগ গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে পালন করে। গত বছর অর্থাৎ 2025-এর 16 জুলাই গোপালগঞ্জ জেলায় সেনা ও পুলিশ প্রোটেকশনে সভা করতে গিয়েছিল ইউনূসের সমর্থক দল এনসিপি নেতারা। স্থানীয় লোকজন ওই সময় ব্যাপক প্রতিবাদ করেছিল। এক পর্যায়ে বিক্ষুব্ধ মানুষের হাত থেকে বাঁচতে যে এনসিপি নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলতো, তারা আত্মরক্ষার জন্য সেনা জানে করে পালিয়েছিল। বিক্ষুব্ধ জনতাকে দমন করতে গিয়ে ওই দিন আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালালে 5 জন মারা যায়। এই দুই ঘটনার স্মরণে 16 জুলাই বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ ভার্চুয়াল সভার আয়োজন করেছিল। ওই সভায় শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন। তিনি জানান, এখনো পর্যন্ত আওয়ামী লীগের 4.5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাছাড়া গত 2 বছরে দায়ের হওয়া অসংখ্য মামলায় অজ্ঞাত পরিচয়ে আরো 12 লাখের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তিনি দাবি করেছেন, অচিরে এই মামলাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম জুড়ে দেওয়া হবে। আওয়ামী লীগ সভানেত্রী জানান, তার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান বানচাল করতে শুধু গত মাসে 37,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনা সভায় নির্দেশ দিয়েছেন, আগামী ডিসেম্বরে যেদিন তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন, সেই দিন বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে সকলেই নিজের নিজের এলাকার আদালতে আত্মসমর্পণ করতে হবে। শেখ হাসিনার দাবি, এমন নেতাকর্মীর সংখ্যা আনুমানিক 12.5 লাখ। অবশ্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান দাবি করেছেন, শেখ হাসিনার ব্যক্তিগতভাবে দেশে ফেরার সুযোগ নেই। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনাকে আত্মসমর্পণের অনুমতি দেওয়া হবে নাকি আপিল করা হবে তা আদালত নির্ধারণ করবে বলে সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন। অবশ্য বাংলাদেশের আইনজীবীরা বলছেন, দেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। আওয়ামী লীগের ভার্চুয়াল সভায় এক পর্যায়ে শেখ হাসিনা সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, দেখি বাংলাদেশের জেলে কত জায়গা আছে। শেখ হাসিনা বলেছেন, যত জেলই বানাক তিনি ও তার দলের নেতা কর্মীরা সবাই মিলে একদিনে আত্মসমর্পণ করবেন। সভায় উপস্থিত ছিলেন এমন বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতারা বলেছেন, ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন। সেসব বৈঠকে শেখ হাসিনা দলের নেতাদের, বিশেষ করে সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, স্থানীয় সরকার পর্যায়ের নেতা, আওয়ামী লীগ অঙ্গ সংগঠনগুলোর নেতাদের দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার সে নির্দেশ অনুযায়ী কোন নেতা কোথায় আছেন সে তালিকাও তৈরি হয়ে গেছে বলে দলটির একাধিক নেতা দাবি করেছেন। দর্শক, শেখ হাসিনা রয়টার্সকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার কথা বলেছেন গত 10 জুলাই। এরপর থেকে গত 5 দিনে 23 জন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও সিনিয়র নেতা ইউরোপ, আমেরিকা, কানাডা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ভারতে গিয়েছেন। জানা গেছে তারা শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বাংলাদেশে ফেরার বিষয়টি চূড়ান্ত করতেই ভারতে গিয়েছেন। দলটির একটি সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কাজ করতে দলটির সিনিয়র নেতাদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের নেতাদেরকেও ভারতে যেতে বলা হয়েছে। আগামী 30 জুলাই ঢাকা মহানগরের উত্তরের 15 জন কাউন্সিলর শেখ হাসিনার সাথে দেখা করতে দিল্লি যাবেন। এর পরের সপ্তাহে দেখা করতে যাবেন ঢাকা দক্ষিণের কাউন্সিলররা। পর্যায়ক্রমে দেশের সবগুলো উপজেলা ইউনিয়ন পরিষদের নেতাদের সাথে বৈঠক হতে পারে। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর গত 2 দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর মিছিল বেড়ে গেছে। আওয়ামী লীগ ও পুলিশ সূত্রে জানা গেছে, 16 জুলাই বাংলাদেশের কমপক্ষে 42টি স্থানে মিছিল করেছে তারা। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামের 14টি স্থানে মিছিলের খবর পাওয়া গেছে। এছাড়া নীলফামারী, যশোর, শেরপুর, গোপালগঞ্জ, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, বরিশাল, রাজশাহী, সাতক্ষীরা, সাভার, গাজীপুর, সিরাজগঞ্জ ও খুলনায় মিছিল হয়েছে। 17 জুলাই নারায়ণগঞ্জের একটি মিছিলের ভিডিওতে দেখা গেছে
মিছিলকারীরা মুখে শেখ হাসিনার মুখোশ পরে স্লোগান দিচ্ছেন। আওয়ামী লীগের মিছিল হঠাৎ করে বেড়ে যাওয়ায় সরকারের শীর্ষ মহলও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে 17 জুলাই প্রকাশিত এক খবরে বলা হয়েছে, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য সহযোগী সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। রিপোর্টটিতে দাবি করা হয়েছে, তারেক রহমান জনগণের নিরাপত্তার জন্য হুমকি হয় কিংবা আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে পারে এমন কর্মকাণ্ড যাতে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল ও সংগঠনের সদস্যরা করতে না পারে, তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনকে আরো সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। 13 জুলাই সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডেইলি স্টারের খবরে বলা হয়েছে। এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আবারও নিজেদের অবস্থান ও মত তুলে ধরেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বরাবরের মতোই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 17 জুলাই জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে। ব্রিফিং এ এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা? তাছাড়া শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তাই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা? এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তারা প্রত্যর্পণের জন্য একটা অনুরোধ পেয়েছেন, যেমনটি আগেও বলেছেন অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে বলে মত দেন রণধীর জয়সওয়াল। 2 দিন আগেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, শেখ হাসিনার ব্যাপারে তাদের অবস্থান আগের মতোই আছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, কূটনৈতিক পর্যায়ে শেখ হাসিনার ফেরার ব্যাপারে কয়েকটি চ্যানেলে ভারত ও বাংলাদেশের আলোচনা হয়েছে। সেই আলোচনায় শুধু ভারত ও বাংলাদেশ নয়, পশ্চিমা দুটি দেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের একটি দেশও আছে। আছে একটি আন্তর্জাতিক সংস্থা, যে সংস্থাটি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সমঝোতা প্রক্রিয়া ছিল। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শক্তিধর এমন পক্ষগুলোর এই আলোচনায় শেখ হাসিনা ফেরার বিষয়টি ছাড়া আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আছে। এর মধ্যে গতকালের ভিডিওতে জানিয়েছিলাম, তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা বিমস্টেকের সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে দিল্লি গিয়েছেন এবং সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। সূত্রগুলো বলছে, কূটনৈতিক পর্যায়ে এসব বৈঠকের আলোচনা শেষ হলে আগামী মাসে একটি শক্তিধর দেশের একজন প্রভাবশালী প্রতিনিধি বাংলাদেশ সফরে আসতে পারেন। তারপর থেকে পরিস্থিতির নাটকীয় মোড় নিতে পারে। এখন এ পর্যন্ত। দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আমি আমাদের বিজ্ঞ আলোচক একটা কথা বলেছেন যে তিনি শুনেছিলেন যে তারা খালেদা জিয়া বলেছিলেন, আমারও মনে আছে, তিনি বলেছিলেন যে উলুধ্বনি শোনা যাবে যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে। তো উলুধ্বনি শোনা যায় নাই এখনো, বরং 560টা মসজিদ হয়েছে। আপনি বললেন এটা সত্য। আরেকটা জিনিস হয়তো আপনি ভুলে গেছেন, আরেকটা জিনিস শোনা গেছে মসজিদে, সে হলো ডিজে গান বাজছে কালকে জয়পুরহাটে। মাশাল্লাহ, এত খারাপ হয় না, এই উলুধ্বনি না বাজলেও ডিজে গান বাজছে কালকে, আমরা দেখেছি মসজিদের মাইকে। জি, মসজিদের মাইকে। মাশাল্লাহ, এখন ইসলামও খতরে যায় নাই, বাংলাদেশও খতরে মে যায় নাই। যাই হোক, তারা উলুধ্বনির জন্য খুব চিন্তিত ছিল, তো তাদের আমলে মোটামুটি গান বাজতেছে, এটা মনে করাই দেওয়ার জন্য বললাম। এবার আসি দিল্লি প্রসঙ্গ। শোনেন, দিল্লিকে নিয়ে যদি কথা না বলে তাহলে এদের আছেটা কি? আমাদের ডক্টর সাহেব তো বললেন যে এদের তো কোনো উন্নয়ন নাই, তো কাম না থাকলে তো একটা কিছু করতে হবে, খই বাজতে হবে। তো খই বাজাও তো একটা কাজ। খই বাজলেও তো যে নানি বাড়ি মামার বাড়ি যায় দেখতাম, মামার বাড়ি গেলে দেখতাম খই বাজতো যখন কোনো বাড়িতে কাজ থাকতো না। কিন্তু খই বাজার একটা আসলে কাজ, খইগুলো থাকতো, ওইগুলো পরে আত্মীয় স্বজন ভাইগনারা নাতি পুতিরা খাইতো, আমরা যাই খাইতাম, সবাই গ্রামের সবাই করে কাঁঠাল দিয়ে খই দিয়ে খাবো, ভাইগনারা আসবে, নাতি পুতিরা আসবে, তাই না? তো খই ভাজাও একটা কাম। তো আওয়ামী লীগ যা করে গেছে, এদের তো আর করার কিছুই নেই, বরং এদের খই বাজার যে কাজ সেটাও তো তাদের নাই, তারা খই বাজতে জানেও না। তো যেহেতু জানে না, যেহেতু তারা কোনো উন্নয়ন করে নাই, একটা কিছু তো বলতে হবে। তাই আপনি যেটা বললেন, যদি কথাটা রিপিট হচ্ছে, তিনি পদ্মা ব্রিজের উপর দিয়ে যাইতে পারেন নাই বলে সাইফুল বাতেন টিটো একটা সুন্দর কথা বলছে, তার যে একটা বিড়াল আছে না, ওই যে বিড়াল জেবু, বিড়ালে নাকি তার চোখে পেশাব করে দিছিল ওই সময়, তাই সে আর চোখে দেখতে পারে না। কারণ বিড়ালে পেশাব করলে তো মানুষ কিছুক্ষণ 2-4 ঘন্টা চোখে দেখতে পারে না।
তো এটা তার দোষ দিয়েন না, উনি ওই পদ্মা ব্রিজের উপরে যাওয়ার আগে জেবু নামের তার যে বিড়াল তার চোখে পেশাব করে দিয়েছিল। এটা আমার কথা না, রাগ করবেন না, সাইফুল বাতুন টিটু ফ্রান্স সুইজারল্যান্ড সুইডেন থেকে বলছে, আমি বলি নাই। তো যাই হোক, তো তার চোখে দেখে নাই। তো আমি ওর থেকে বলছি তার দুইটা ডাক্তার আছে, একটা হলো নিজের ঘরে আর একটা হলো সংসদে। সংসদে আমাদের ডাক্তার আছেন যিনি জীবনে রুগী দেখছেন কিনা কেউ জানে না, ওই যে কি টাটকা অলি নাকি টাটকা শয়তান সাদা শকুন শফিক সাহেব আছে, তার কাছে গেলে এক চোখ দেখাবেন আর তার স্ত্রী নিজে ডাক্তার আরেক চোখ দেখাইতে পারে। তো সমস্যা হলো যে এরা তো দুইজনে কেউ চোখে ডাক্তার না, তাতে সমস্যা নাই, কারণ বাংলাদেশে জামাত ইসলাম করলে আপনি যদি ঝাড়ফুঁকো করেন উনি হচ্ছেন এফআরসিএস, কোনো সমস্যা নাই। আর ভৌত ঘরেরই পড়াশোনা কই থেকে করছে না করছে ওটা আমরা ওই বিতর্কে আমরা যাচ্ছি না, তিনি তো ডাক্তার, দেখেন উনি দেখাইতে পারেন। আর এই দিল্লির কথা তাদের এই জন্য বলতে হবে, কারণ এরা তো এখন সূরা পড়া বাদ দিছে, এটা তো জানেন। জামাত ইসলাম এখন মসজিদে সূরা কালাম হাদিস এগুলো পড়া বাদ দিছে, বন্দুকের ট্রেনিং দেয়। তো এখন নয়া সূরা তো বানাইতে হবে, কেবল তো দিল্লির নাম নিছে, কয়দিন পরে দিল্লির নাম একটা নয়া সূরা হবে, দেখতে পারবেন যে সূরায়ে দিল্লি। কারণ এটা তো করলে বিরাট সোয়াব, কারণ ওই অন্যান্য সূরা যে 144টা আছে এটা পড়লে তো সোয়াব পাবেন কিয়ামতের পরে, তো বেশ তো দুজক যেটা একটা মিলবে। কিন্তু এই দিল্লি দিল্লি যদি আপনি সূরাটা তেলাওয়াত করেন তাহলে দেশে লাভ হয়, সংসদে যাওয়া যায়। কারণ বাংলাদেশের মানুষ তো, যাদের আমি বলেছি, এটা অবশ্য আপনার এখানে কিছু রেস্ট্রিকশন আছে, ওই শব্দগুলো নিলাম না। তো বাংলাদেশে ওই ধরনের কিছু মানুষই আছে, দিল্লির বিরুদ্ধে যদি আপনি বলেন তাহলে আপনাকে নিঃশর্তে আপনাকে সে সমর্থন করবে। আপনি যত খারাপ হন আর ভালোই হন, আপনি দিল্লির বিরোধিতা করলে এই দেশে আপনি ফাও মার্কেট পেয়ে যাবেন। আপনি তার প্রমাণ ওই যে পলায় যাওয়া একটা আছে না, ওই যে ডক্টর ইউনূসের প্রতিবেশী ফ্রান্সে চলে গেছে না, পিনাকি ভট্ট, দেখেন না এখন জামাতিদের হেফাজতিদের বিএনপিদের উনি এখন গাউস কুতুব হয়ে গেছে। মানে তারা এখন নবী রাসূল ঘোষণা করা শুধু বাদ রাখছে, নবী রাসূল তো অলরেডি ইউনূসের করেই দিয়েছে তারা। তো সুলতান আজম গাউসুল আজম পিনাকিরে তারা ঘোষণা করছে, শুধু ভারত বিরোধিতা করবে, শুধু ভারত বিরোধিতা করবেন। তো দিল্লি, এই দেশে দিল্লি তাদের পেটে ভাত দেয়, দিল্লি তাদের ক্ষমতা এনে দেয়, দিল্লি তাদের স্বাস্থ্য ভালো রাখে, দিল্লি কষাজাহিদের পেশাব পায়খানা ঠিক মতো করার সুযোগ দেয়। তো এরা তো দিল্লির নাম নিবেই। দিল্লির নাম আপনি আর আমি কয়বার নিছি, এই যে এখানে যা নিলাম, আমার তো দিল্লির নাম মনেই থাকে, আমার শুধু একটা দিল্লি দূর হনুস্থ। তো তারা এটা ভুলে গেছে যে দিল্লি আসলে দূর হনুস্থ, তার জন্য এরা বারবার দিল্লির নাম নেয়। এদের দিল্লির নাম নিয়ে ব্যবসা করে খাইতে হবে, তো এইবারই শেষ এদের এই ব্যবসায় লাল বাতি। যেমন জুলাইয়ের সন্ত্রাসীদের লাল বাতি চলে গেছে 2 বছর না যাইতে, চেয়ার অর্ধেক খালি। আমাকে একজন লিখছে, ফরিদ ভাই আপনি কি জানেন যে জুলাই আন্দোলনে যে জুলাই স্মৃতি কি যেন পালন করতেছিল, বাংলাদেশের মুসলেকা সরকারের এক মন্ত্রী বলেছে তিনি বিস্মিত হয়ে গেছেন, আবু সাইদ নাকি কি খাবু সাইদ আছে একটা, তার স্মরণ সভায়, তার শহীদের স্মরণ সভায় নাকি চেয়ার অর্ধেক ভরেছে, অর্ধেক খালি ছিল। আমি বললাম চেয়ার যে অর্ধেক পড়ছে এটাই তো আমি বিস্মিত যে এখনো অর্ধেক চেয়ারে হয়। কিন্তু ওই যে আবু সাইদের যে মামুরা ওয়াকার সাহেব যদি চলে যেত ওই অর্ধেকও খালি। তারপরে ওয়াকার সাহেব চলে যাওয়ার পরে আমাদের এই মন্ত্রীদের আপনি খুঁজে পাবেন না। আর আপনি কোন মন্ত্রীর কথা যেন কি বললেন আমি ভুলে গেছি। এক মন্ত্রী বলেছে যে কি বলছেন একটু বলেন, মন্ত্রীর নামটা একটু, মন্ত্রীর ঘটনা মনে করে দেন। শিক্ষা ব্যবস্থাটাও নাকি ধ্বংস করে দিয়েছে ভারত, ভারতের স্বার্থে আমাদের গত ফ্যাসিস্ট, তাদের ভাষায় ফ্যাসিস্ট সরকার নষ্ট করে দিয়ে গেছে। আমি দুইখান কথা কইতেছে, আজকে নিউজ আসছে যে প্রথম পত্র পরীক্ষা নাকি দ্বিতীয় পত্রের কোশ্চেন দিল, এটাও কি ভারত আর শেখ হাসিনা করে গেল, প্রশ্নপত্রটাও কি উল্টা করে দিল। এটাই শুধু বলা বাদ রাখছে। শুনেন, কয়েকদিন পরে বলবে যে বাংলাদেশের যত পেট খারাপ হবে সব ভারতের দোষ আর শেখ হাসিনার দোষ। ডায়রিয়া হবে বলবে শেখ হাসিনার ভারতের দোষ, গ্যাস্ট্রিক হবে আলসার হবে বলবে সব ভারতের দোষ। কয়েকদিন এদের ছাড়া তো আর ব্যবসা নেই ভাই, না আছে এদের কোন উন্নয়ন। 17 বছরে আওয়ামী লীগের কোন উন্নয়নই চোখে পড়ে না, কিন্তু দুর্নীতি চোখে পড়লো। বাবা বাবা, বিষয়টা কি দাঁড়াইলো, মানে কি দাঁড়াইলো বিষয়টা, মানে আদা খাবো আদার ঝোল খাবো না। আপনি দুর্নীতির চোখে দেখলেন, মেট্রো রেলটা চোখে দেখেন, এই মেট্রো রেলে চড়ে চড়েই বিএনপি জামাতি হেফাজতিরা ঘুরে, এখন তারা আওয়ামী লীগ মাঠে নেই, মেট্রো রেলে চড়ে গে পদ্মা ব্রিজে উঠে কারা, সবই তো বিএনপির লোক, সবই তো জামাতের লোক, সবই তো আমার ভাবির বলা, এরাই তো যাওয়ার। তারপরে যদি তারেক রহমান না দেখে, তারা যদি সব কাজ, আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছিলাম, একটা ভিডিওতে বলেছি, লিখেছিলাম যে বাংলাদেশে যে কোনো রাজনৈতিক ক্রাইসিসে, এমনকি প্রাকৃতিক দুর্যোগে কোন সরকার যদি ব্যর্থ হয় সামাল দিতে, শুধু বলবে এর জন্য ভারত দায়ী, আর কিচ্ছু দরকার নেই। শুধু মনে করেন বাংলাদেশে এই মুহূর্তে বেকার সমস্যা বেড়ে গেল, ভারত দায়ী। বাংলাদেশে অসুখ বেড়ে গেছে, ভারত দায়ী। বাংলাদেশে বন্যা শুরু হয়েছিল, তো ভারত দায়ী। ঠাড়া পড়ছে, ভারত দায়ী। মানে যা বলেন, রেজাল্ট খারাপ হয়েছে, ভারত দায়ী। ওই যে হানিফ সংগতের একটা শুনতেন নাকি, কয় প্রেমিকার সাথে প্রেমিকার দেখা হয় না, ভাঙ্গারি, বাপ মায়ের সাথে ঝগড়া হয়েছে, ভাঙ্গারি, মনে নাই একটা ঘটনা। তো আপনি বাংলাদেশের যে কোনো কেসে, আমিও চিন্তা করছি যদি আওয়ামী লীগও ক্ষমতায় আসে আমি তাদের পরামর্শ দিব, যখনই ব্যর্থ হবেন আমাকে যদি পলিসি মেকার বানায় আওয়ামী লীগ, এই খোকন সাহেবরা যদি আমার একটু তাদের পর্দার অন্তরালে একটু জায়গা দেয়, আমি বলবো
যখনই ব্যর্থ হবেন শুধু বলবেন এর জন্য ভারত দায়ী, বিএনপির ধরবেন। বিএনপির দোষ আছে, ঘাউ ঘাউ করবো, শুধু যাই বলবেন যে বাংলাদেশের চাকরি নাই কেন, ভারত দায়ী। দিল্লির একটু ফোন করবেন যে আপনারা যদি ওরা বলে ক্ষমতায় থাকতে পারে, আমি তো আপনার পক্ষে লোক, আমি একটু গালাগালি করে ক্ষমতায় থাকি, সমস্যা কি? কোনো প্রবলেম মনে করেন আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রথম কাজ বলতে হবে এই বাংলাদেশের জুলাইয়ের সন্ত্রাসী আন্দোলনের জন্য ভারত দায়ী, এটা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম করা দরকার, তাহলে খেলাটা আরো জমে যাইতো। বুঝতে পারছেন? কিন্তু খালেদা জিয়ার জন্মই যে ভারতে, এইটার তারেক রহমান বলে না। তার মায়ের জন্মও ভারতে, তার নানির জন্ম ভারতে, যদিও তার বাবার কবরটা পাকিস্তানে, এটাও তারা বলে না। যদিও কিছু গতকাল নাকি তার বাপের এক হত্যাকারীকে ধরছে। আপনারা জীবনে কোনোদিন আপনার বয়সে শুনেছেন যে তারা জিয়া হত্যার বিচার চেয়েছে? আমি জীবনে শুনি নাই কারো মুখে। হঠাৎ করে দেখি জিয়া হত্যাকারী, আপনি অপ্রাসঙ্গিক ভাবে বিষয়টা আনলাম, তারা ধরে ফেলেছে, বাবা সুবহানাল্লাহ, এত বরকত, বাপরে বাপ, হাইরে বরকত। তো মানে যাই, তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে। আমরা দোয়া করি তারা জিয়ার হত্যাকারীর আবার, জিয়া হত্যার আবার নতুন করে তদন্ত করুক। আমরা একটু ইতিহাস জানতে চাই, দেখতে চাই। আপনি যেটা বললেন যে দিল্লি হলো তাদের, কোরআন তেলাওয়াত করলে যেমন মৌলবীরা কোরআন তেলাওয়াত করে ভাত খায়, বাংলাদেশের রাজনীতিবিদেরা দিল্লি 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 দিল্লি, আল্লাহর নাম নিলেও তাদের পেটে ভাত জুটবে না, আল্লাহর নাম নিলেও তাদের রাজনৈতিক ক্ষমতা জুটবে না, আল্লাহর নাম নিলেও তাদের কোনো দিন সংসদে যাইতে পারবে না। তার জন্য এটা কিন্তু আমার কথা, প্রমাণ দেখায় আপনারা। দেখেন ওই যে কি যেন কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়েছে কিনা, কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়েছে কিনা? তাহলে আল্লাহর নাম নিলে যদি হতো, তাহলে কৃষ্ণ নন্দীর নাম নিল, তারা নমিনেশন দিল কেন? তারা জানে যে দিল্লি দিল্লি দিল্লিরে গালি দিলেও লাভ, বঙ্গবন্ধুরে গালি দিল, এই দেশটা একটা অদ্ভুত ব্যাপার। এখানে দিল্লিরে গালি দিলে আর বঙ্গবন্ধুরে গালি দিলে আর শেখ হাসিনা গালি দিলে ক্ষমতা পাওয়া যায়। মানে এরা কত ক্ষমতা ধরে, বুঝছেন? দিল্লি শব্দটা শক্তি কত, আল্লাহ শব্দের চাইতেও মনে হয় যে মাঝে মাঝে মনে হয় আর শক্তি বেশি। শেখ হাসিনার শব্দ কতটা শক্তিশালী যে শেখ হাসিনার গালি দিলেই ক্ষমতায় যাওয়া যায়। বঙ্গবন্ধুর তো কোনো কথাই নেই, তারা যত সমালোচনা করবেন, টক শো এর আপনি সুপারস্টার হয়ে যাবেন, প্রচুর কলাম লিখতে পারবেন, আপনার ফ্যান ফলোয়ার আপনার, আমাদের 1,20,000 পার করতে কয়েক বছর লেগেছে, কিন্তু আপনি বঙ্গবন্ধুরে গালি দিলে দেখবেন যে 6 মাসে আপনারা দেখবেন যে 1 মিলিয়ন ফলোয়ার, কোনো সমস্যা নেই। তো বঙ্গবন্ধু শব্দটা অনেক শক্তিশালী প্রমাণ হয়েছে। দিল্লিকে গালি তারা দিবে, রাগ করেন না, কারণ তাদের পেটে ভাত দেয় দিল্লি, তাদের 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 ক্ষমতা দেয় দিল্লি, ওটা গালি দিয়ে তারা পায়। তো এই সুযোগটা তাদের বঞ্চিত করবে, দিল্লিরও খুশি হওয়ার কথা, দিল্লি এত ক্ষমতাশালী, বঙ্গবন্ধু শব্দটা এত ক্ষমতাশালী, শেখ হাসিনার শব্দ এত ক্ষমতাশালী, এগুলো হইতে দেন। তবে এই বছরই শেষ তাদের দিল্লির যে চকলেট বেচা, এই বছরই শেষ। আর কোনোদিন ভারত দিল্লি এই ব্যবসা করা যাবে না, কারণ এতদিন কিন্তু আমেরিকার বিরুদ্ধে চকলেট বেচে আসছে জামাত। সেই জামাত কি বলছে? যে আমেরিকা তার পরীক্ষিত বন্ধু। মার্শাল্লাহ আগামীতে বলে ফেলবে এরাই যে ভারত তাদের পরীক্ষিত বন্ধু, বলে ফেলবে বা জনগণ বুঝে ফেলছে। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, জামাত কি বলছে? সব দলকে ভারত ডাকে, আমাদের কেউ ডাকে না। তাহলে এখন যদি কই, হ্যাঁ, আব্বার কাল্লার উপর দিয়ে যায় মই, কাল্লা মানে মাথা। ঘটনা হইলো যখন রোহিঙ্গাদের বাংলাদেশের ভিতরে ঢুকাইলো, ভারতে গেছিল কেন? এই জামাতের নেতারাই গেছিল। শুধু ভারতে যায় নাই, জামাতের নেতা আর বিএনপির মির্জা ফখরুল সাহেব মিলে বার্মাতেও গিয়েছিল, আওয়ামী লীগের নেতা কিন্তু বার্মায় যায় নাই। তো এরা যে কথাটা বলে, ইতিহাস যে আবার কি করে আসছে ভুলে যায়। আমরা তো 2-4 জন লোক মনে রাখি। তবে দিল্লির নাম জপতে দেন, দিল্লি তসবি তলোয়াত যত করবে তারা ক্ষমতা। তবে এইবারই শেষ দিল্লি নামের তসবি তলোয়াতের ব্যবসা, এই বছরই শেষ। মানে 27 সালে মাশাল্লাহ সব পাবলিক বুঝে ফেলবে, দেখতে পারবে। তো দিল্লি খারাপ লাগে, সে দিল্লিতেই না ভিসার জন্য 1.5 লাখ লোক একদিনে লাইন দেয়, এদের লজ্জাও নাই, হায়াও নাই। আর হায়া থাকবে কেমনে? যাদের হায়া আছে, লজ্জা আছে, তারা তো জামাত করতে পারে না। আবার বিএনপি কারা করে? যারা লজ্জায় বিএনপি জামাত করতে পারে না, লজ্জায় হেফাজতে ইসলাম করতে পারে না, তারাই না গিয়ে বিএনপি হয়, তাই না? তো যাই হোক, এরকম বেলা জ্বালা লা জ্বালা মিলে খেলা খেলতেছে। দিল্লি নিয়ে একটু তসবি তেলাওয়াত করতে দেন, এই বছরই শেষ, এই ডিসেম্বর পর্যন্ত দেন, একটু সুযোগ দেন। ধন্যবাদ। শুরুতেই বলেছি এদের দিল্লি কার্ড খেলতেই হবে, তো তার কোনো পুঁজি নাই। ব্যবসা করতে গেলে তো একটা পুঁজি দরকার, ব্যবসা করতে গেলে টাকা দরকার, তাই না? আপনি যদি পাটের ব্যবসা করেন, হয় টাকা লাগবে, নইলে পাট লাগবে। আপনি যদি কাঠের ব্যবসা করেন, হয় টাকা লাগবে, নয় কাঠ লাগবে। আপনি যদি ইলেকট্রিকের পাইকারি ব্যবসা করেন, হয় আপনার নবাবপুর মার্কেটে আপনার ব্যবসায়ীদের সাথে পরিচয় থাকতে হলে টাকা লাগবে, মাঝখানে তো জায়গা নাই। তো এদের ব্যবসাটা কি? যারা এখন ক্ষমতা দখল করেছে 2024-এর পরে, যারা ক্ষমতা এসেছে, এখন যারা ক্ষমতায় আছে, তাদের মূল পুঁজিটা কি? তাদেরকে দিল্লির কার্ড খেলতেই হবে, দিল্লির তসবি তেলাওয়াত করতেই হবে, কারণ তারা সারাদিন আল্লাহ আল্লাহ করলে, মধুদি করলে তো টাকা আসবে না, ক্ষমতাও আসবে না। তাই তারা দিল্লি দিল্লি করে এবং করতে থাকবে। কিন্তু বলছি তো আমি শুরুতে, এদের এইবারই শেষ। দিল্লির তসবি তেলাওয়াতের ব্যবসা এই 26 সালেই খতম।
রাজীব গান্ধীর মতো বলতে হয় খেল খতম। থাকলো 27 যারা কত কিছু দেখবে। আমাদের জামালপুর জেলায় বলে চোরখি দান্দা, বেশি ভালো পারিস না, চোরখি দান্দা দেখবি, মানে চোখে কিছু দেখবেন। ঠিক আছে, তো 27 সাল থেকে আর চোরখি দান্দা চক করে পড়ে যাবে, আর কিছুই তো দেখবে না। তাই এতে দিল্লি একটু করতে দেন, কারণ এরা তো নামাজ রোজার কথা বলে, এরা তো মসজিদ নামাজের জায়গা বানায় নাই, মাদ্রাসা ইসলাম শিক্ষার জায়গা বানায় নাই, ওগুলো জঙ্গি ট্রেনিং এর জায়গা বানাইছে। একটা কিছু তো করতে হবে তাদের, একটা কিছু করতে দেন। যেহেতু এই ব্যবসা করে আমার ভাবির পোলারা, জোনায়েদ সাকি এই দেশের এমপি হয়, জায়েদ পাড়া এই দেশের মন্ত্রী হয়। ঠিক আছে, যাদের 5টা ভোট নাই, তাদের 5টা ভোট নাই, 10টা লোক তার এলাকায় চিনে না। আরে ভাই, আমাদের এলাকার একটা মেম্বারের এলাকার 2-4 জনে চিনে, আপনি জাহিদের বাড়ি কই কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না ওর বাড়ি কই, চিনেই না ওর এলাকায় কেউ জাহিদ কই থাকে। এই দেশের যারা এই ধরনের লোক, তারা এখন সাকি কই থাকে এখনো বাংলাদেশের মানুষ জানে না ওর বাড়ি কই। বিশ্বাস করেন, আমি নিজেই জানি। ফরিদ ভাই, সাকি সারা জীবন সাম্রাজ্যবাদ বিরোধী কথাবার্তা বলে এখন আমেরিকা ভিজিট করতেছে আর আমেরিকার রাষ্ট্রদূতদের সাথে ছবি তুলতেছে। এইভাবে বললেন না, আর লজ্জা পাইতে পারে, বাই চান্স লজ্জা যদিও নাই, লজ্জা পাইতে পারে। লজ্জা কারণ এদের এরা হলো, আমি তো বলেছি জোনায়েদ সাকি হচ্ছে বাই সিগন্যাল দিয়ে ডাইনে মরনে আলো। অর্থাৎ এতদিন যারা এই ব্যাপারে চিঙ্কু বামদের আব্বা, এমনকি খোদ জোনায়েদ সাকি যার ব্যাক টেনেছে, তিনি একটা মহান কথা বলেছে, মহান ব্যক্তিও তিনি, এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি একটা কথা বহু আগেই বলেছেন, উনি তো তার ব্যাক টানছে, বই তার পরে নেই, আমরা তার আবার বই পড়েছি। তিনি এক জায়গায় লিখেছিলেন যে সাম্রাজ্যবাদ আর মৌলবাদ একে অপরের বন্ধু, তারা সাপ ও সাপুরের মতো সম্পর্ক। সাপ সাপুরকে পালে, তার ব্যবসা খেলা দেখে, আবার সাপুরে তারা মাছ খাওয়ায়। তাবিজ বেচবে কেমনে? সাপ আর সাপুরে না থাকলে তাবিজ বেচতে পারবে না। তো এরাই যে সাম্রাজ্যবাদ বিরোধী, এগুলোর নাটক। সিংকু বামদের তো নাটক। আমি জীবনের জোনায়েদ সাকির সাথে ছবি তুলে নেই, আমি তুলে মানুষের দিচ্ছি, আমি তো খবরদার এই লোক পালাবে, এ ভাগ জায়গা। আমি 2 জন, দেশে একজনের কথা বলছিলাম আর বিদেশে একজন ভারতের, কানাইয়া কুমার কমরেড, বাংলাদেশের বামপন্থীদের সুপারস্টার ছিল, হইলো কার্ল মার্কসের পরে যদি কেউ থাকে সেটা কমরেড কানাইয়া। আমি বলছি ও ভাগ, আমি বলছি ও জলদি ভাগ জায়গা। আমারে বলতো কি বলো ফরিদ ভাই, যেতে দেখতে থাকি, দেখিয়ে যারা রুকিয়ে বলতাম যে দেখিয়ে, আর বলতাম যে জোনায়েদ সাকি যে কোনো মুহূর্তে পল্টি মারবে, যে কোনো মুহূর্তে। সত্য হয়ে গেছে। এখন সে আমেরিকার এম্বাসির পাশে গিয়ে সুন্দর একেবারে তারের মতো সোজায় খাড়ায় থাকে, একেবারে ভদ্র ছেলে, বুঝতে পারছেন? মহান বিপ্লবী, বাবারি বাবা। ওই যে শেষের রবিন ভাই হাতির বলে অফিস নিয়েছিল, মানে শ্রাবণ প্রকাশ, তার নিচেই তো তার অফিস। হাই রে বিপ্লবী, বাবারি বাবা, এইরকম মহান বিপ্লবী আমি বাংলাদেশের সিংকুবামদের চিনি। দেখবেন আমার এখানে এসে গালাগালি করে আমার পোস্টে গিয়ে, সবগুলো সিংকুবাম, সবগুলো বাড়ি করে আমেরিকায়, মানে সারাদিন আমেরিকার গালি দেয়, পোলাপান থাকে কই আমেরিকা, উনি গে তার পাসপোর্ট আমেরিকান, বাহ বাহ বাহ, এরা আবার সিংকুবাম। জোনায়েদ সাকি দেখবেন আমেরিকার নাগরিকত্ব নিয়ে পালাবে 27 সালে, এমনকি নাগরিকত্ব নিয়ে আছে কিনা আমরা তো জানি না, তার পাসপোর্ট তো আমরা কেউ দেখি নাই। কারণ বাংলাদেশ এক আজব দেশ, আমি বলি নাই, রুমিন ফারানা বলেছেন, ব্যারিস্টার রুমিন ফারানা। আবার বলবো আমি তো আইনের লোক না, ব্যারিস্টার রুমিন ফারানা বলছে যে প্রধানমন্ত্রী হলো লন্ডনের, স্বরাষ্ট্রমন্ত্রী হলো ভারতের, বিরোধী দল হলো পাকিস্তানের, বাংলাদেশের আর কেউ নেই। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার। জি ও স্বরাষ্ট্র, দুঃখিত, জি পররাষ্ট্রমন্ত্রী আবার আমেরিকান, ভুলে গেছি। ব্লেজার খলিল সাহেব হলো আমেরিকান, তারেক রহমান মানে আবার আমার এর আগে যিনি ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের যে আদম ব্যাপারী ছিলেন আমাদের ভাবির পোলাদের দাদা, সে তো আমেরিকান, সবাই জানে। পাসপোর্ট তো দেখায় নাই, না দেখাইলো কারণ শরম পায় আর কি। তার ধর্মীয় স্ট্যাটাস কি, তার পাসপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন। একেবারেই ভারতের আনুষ্ঠানিক যে অবস্থানটা, মানে শেখ হাসিনা দেশে আসতে পারবেন কিনা, ভারত তাকে ফেরত পাঠাবে কিনা, অথবা ভারতের অনুমতি ছাড়াই শেখ হাসিনা নিজে চলে আসতে পারবেন কিনা, এটা নিয়ে শেখ হাসিনাও কিছু কথা বলেছেন। তার আওয়ামী লীগের বিভিন্ন নেতারা নানা ধরনের কথা বলেছেন। এদেশে থাকা যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা তাদের মতো বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশ সরকারও কিছু বলেছেন। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে ভারত সরকার কি বলে। ভারত সরকারের একটা আনুষ্ঠানিক অবস্থান অবশেষে জানা গেল। কি জানা গেল সেটা আমি বলছি একটু পরে। ভারত এই এক সপ্তাহে, গত কয়েকদিনে, গত 3-4 দিনে 2বার এটা নিয়ে মন্তব্য করেছেন। একবার মন্তব্য করেছেন
জুলাই মাসের 14 তারিখে, মানে আজকে হলো জুলাইয়ের 17 তারিখে, 3 দিন আগে তারা একটা মন্তব্য করেছেন। এবং সেই মন্তব্যটা করেছেন ওনারা যে রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ প্রশ্নে ভারতের যে একটা সাপ্তাহিক সংবাদ সম্মেলন ছিল ওদের রাষ্ট্রের সরকারের, সেখানে ওদের যে মুখপাত্র আছে মিস্টার রণধীর জয়সওয়াল, এই জয়সওয়ালকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ব্যাপারে যে শেখ হাসিনার ইন্টারভিউ সম্পর্কে আপনাদের কি মন্তব্য। উনি তার জবাবে বলেছেন স্পষ্ট করে, আমি যদি কোট আনকোট আপনাদেরকে পড়ে শোনাই, উনি বলেছিলেন যে এই নির্দিষ্ট বিষয়ে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যে কোনো প্রত্যর্পণের বিষয়ই মূলত একটি আইনি বিষয় এবং এই ক্ষেত্রটিতেও আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কি বুঝলেন? আমি তেমন কিছু বুঝিনি, আমার ধারণা আপনারাও বুঝেননি। বুঝেননি এই কারণে এটা হলো কূটনীতির ভাষা। কূটনীতিকরা এমনভাবে কথা বলেন যে কথার এদিকেও অর্থ হয় ওদিকেও অর্থ হয়। পরবর্তী সময়ে যখন তাকে জিজ্ঞাসা করে ভাই এটা আপনি কী বললেন, সে তার সুবিধা অনুযায়ী একটা ব্যাখ্যা দিয়ে দেয়। এটা কূটনীতিক ভাষা, এটা হওয়া উচিত অথবা এটা হতে পারে, আমরা আমাদের নীতি থেকে সরিয়ে নিই। নীতিটা কি তা বলে না, আমরা আমাদের নীতি থেকে সরিয়ে নিই, আইন ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তা আইনি ব্যবস্থাটা কি, বিচারিক ব্যবস্থাটা কি, তা কেউ জানে না, কিন্তু সেটা আবার এক একবার সময় এক এক রকম ব্যাখ্যা হয়। আচ্ছা ঠিক আছে, এটা 14 তারিখের বক্তব্য। সর্বশেষ ওরা করে কি, ওদের যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় আছে প্রতি 2 সপ্তাহ পর পর পাক্ষিক একটা প্রেস ব্রিফিং করে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। সেখানে বিভিন্ন ধরনের সাংবাদিকরা থাকে। সেরকম একটা ব্রিফিং হয়েছে, দ্বিসাপ্তাহিক ব্রিফিং যেটাকে বলে, ব্রিফিং হয়েছে আজকে, মানে আজকে 17 জুলাই। সেই ব্রিফিংয়ে তাকে আবার সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে যে শেখ হাসিনার ব্যাপারটা আপনারা কী করছেন অথবা কী করবেন। এবার উনি কী বলেছেন? একই কথা বলেছেন। এবার উনি বলেছেন যে বাংলাদেশের পাঠানো যে প্রত্যর্পণ অনুরোধ আছে, বাংলাদেশে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন যে তারা ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য চিঠি দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী তারা একটা চিঠি লিখেছেন যে আপনারা শেখ হাসিনাকে আমাদের কাছে ফেরত পাঠান। এবং সেই অনুরোধের ব্যাপারটা উনি বলেছেন যে বাংলাদেশের যে চিঠিটা তাদেরকে পাঠিয়েছে সেই অনুরোধের ব্যাপারে ভারত সংশ্লিষ্ট আইনি কাঠামো ও দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আইনি বাধ্যবাধকতা মাথায় রেখে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। মানে তারা এখনো সেটা পর্যালোচনা করছে, পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। তার মানে কিছুই বুঝলাম না। তারা কি নিজেরা পাঠাবেন ধরে বেঁধে? তারা কি বাংলাদেশের অনুরোধকে অনার করবেন? অথবা তারা কি শেখ হাসিনার যে ইচ্ছা সেই ইচ্ছাকে সম্মান দেখে ওনাকে ছেড়ে দিবেন? কারণ প্রত্যর্পণ চুক্তিটা কখন হয় ভেবে দেখুন একবার। ধরেন আমাদের কোনো একজন ব্যক্তি ওদের এখানে গ্রেফতার হয়ে গেল, আমাদের কোনো একজন আসামি হতে পারে অথবা আমাদের কোনো অপরাধী হতে পারে, বেআইনিভাবে ওখানে প্রবেশ করেছে, তাকে ওনারা গ্রেপ্তার করলেন। সেই গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে আমাদের সরকারের যে চাহিদা অনুযায়ী এক ধরনের এটা হলো প্রত্যর্পণের ধারা। তো শেখ হাসিনা কি গ্রেপ্তার হয়েছেন? শেখ হাসিনা তো গ্রেপ্তার হননি। শেখ হাসিনা যখন ভারতের মাটিতে নেমেছেন তখন তো ভারতীয় সরকার ওনাকে অভ্যর্থনা দিয়েছেন, ওনাকে গ্রহণ করেছেন সম্মানের সাথে। কাজে শেখ হাসিনা তো কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তি নন। ব্যাপারগুলো খেয়াল করেন। কাজে তার সঙ্গে প্রত্যর্পণ চুক্তিটা কিভাবে হবে? তবে দেখেন আমি আরেকটা কথা বলি, আমাদের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তিটা আছে, একটা চুক্তি আছে, কিন্তু সেই চুক্তিতে কিন্তু একটা ধারা আছে। ধারাটা হলো এরকম যে যদি যাদের কাছে ওই ব্যক্তি আটক আছে তারা যদি মনে করে যে এই ব্যক্তিকে ফেরত পাঠালে নির্দেশে অথবা ওই দেশের সরকারের চাহিদা অনুযায়ী যদি ফেরত পাঠায় তাহলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন। যদি তারা মনে করে, প্রমাণ করার কোনো ব্যাপার নাই, কিন্তু যদি তারা মনে করে তাহলে তারা এই চুক্তির এই ধারা অনুযায়ী তাকে নাও পাঠাতে পারে।
তার মানে ওনাকে বাংলাদেশ চেয়েছে, তার মানে তারা পাঠাতে বাধ্য, বিষয়টা কিন্তু সেরকম নয়, তারা নাও পাঠাতে পারে। আমরা যদি শুরুর থেকে খেয়াল করি, একদম শুরুর থেকে, যে ভারত শেখ হাসিনার ব্যাপারে এই যাবৎকালে কে কে প্রতিক্রিয়া দিয়েছে একটু আমাদের জেনে রাখা ভালো। 2024-এর 5ই অগাস্ট শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন। আবার মনে করুন, ওনাকে আমরা বলছি, অনেকে বলছে পালিয়ে গিয়েছিলেন, অনেকে বলছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বাস্তবতাটা আরেকবার আমি আপনাদেরকে ক্লিয়ার করি। উনি নিজে হেঁটে গিয়েছেন, যে হেলিকপ্টারে উঠেছেন, ওনাকে কেউ চ্যাংদোলা করে নিয়ে যায় না কিন্তু। তার মানে ওইটুক দেখে মনে হতে পারে উনি যাচ্ছেন স্বেচ্ছায়। তারপর হলো উনি কেন যাচ্ছেন এটা কিন্তু আমরা জানি না, ওনাকে কি বলা হয়েছিল তাও আমি জানি না। শেখ হাসিনা নাকি কার সঙ্গে বলেছেন শুনলাম আমি এর মধ্যে, যে ওনাকে নাকি বলা হয়েছিল আপনাকে টুঙ্গিপাড়া নিয়ে যাওয়া হচ্ছে। আমি জানি না একটি সত্য মিথ্যা, তো যাই হোক উনি গিয়েছেন, প্লেনে উঠেছেন। সেই প্লেনটা কে চালিয়েছে? বাংলাদেশের সেনাবাহিনীরই অথবা বিমান বাহিনীর অথবা সশস্ত্র বাহিনীর কোনো একজন পাইলট চালিয়েছে। তো উনি যদি চালান তাহলে শেখ হাসিনাকে উনি বলেছেন আর ওনারা তার অর্ডার ফলো করেছেন? যে লোক পালিয়ে যায় তার অর্ডার কি তখন সেনাবাহিনী ফলো করে? তাহলে ওনাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর কোথায় নিয়ে গেল? দেশের বাইরে নিয়ে গেল। আমাদের দেশের আকাশ সীমা পার হয়ে অন্য দেশের আকাশ সীমায় আমাদের হেলিকপ্টার গেল। কেন গেল? আমি প্রশ্নগুলি করছি কিন্তু কেবল, আপনারাও এই প্রশ্নগুলো বারবার উচ্চারণ করবেন, তাহলে হয়তো একটা সমাধান পাবেন। কেন গেল ওই দেশে? আমি আমার হেলিকপ্টার, ওরা যদি ভিন দেশি হেলিকপ্টার হিসাব করে গুলি করতো তাহলে তো আমার হেলিকপ্টারটা মূল্যবান একটা জিনিস ধ্বংস হয়ে যেত, তাই না? শেখ হাসিনা শেখ হাসিনা খারাপ লোক বুঝলাম, কিন্তু হেলিকপ্টারটা তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের সম্পদ। তার মানে আপনারা আলাপ করে গেছেন, আপনারা যেখানে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছেন যে আমরা ওনাকে পাঠাচ্ছি। তাহলে উনি পাঠালেন নাকি আপনারা পাঠালেন? প্রশ্নগুলো খেয়াল করুন। আবার উনি ওখানে গিয়েছেন কি হিসেবে গিয়েছেন? এই যে প্রশ্নগুলো, এগুলি কিন্তু পরবর্তী সময় উঠবে। দেখুন, 2024-এর অগাস্ট উনি গিয়েছেন এবং 2024-এর অগাস্টেই ভারতের পক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল উভয়ে কিন্তু বিবৃতি দিয়েছেন, ওনাদের সংসদেও একবার দিয়েছেন। এবং তখন তারা কি বলেছেন? তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তিনি অত্যন্ত স্বল্প সময়ের নোটিশে এবং জরুরি পরিস্থিতিতে ভারতে এসেছেন, এটা বলেছেন। তারপর আর কি বলেছিলেন আমি আপনাদের আবার পড়ে শোনাই। তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছে এবং এটি নিয়ে মন্তব্য করা ভারতের জন্য সমীচীন নয়। তার মানে হলো শেখ হাসিনা কি করবেন কি করবেন না, টোটাল বিষয়টা ভারত দেখছে না, ওটা শেখ হাসিনা দেখবে। তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু ভারতের খোদ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন। তার মানে শেখ হাসিনার ভবিষ্যৎ বিষয়টা শেখ হাসিনার উপর। শেখ হাসিনা যদি বলেন যে আমি এখন চলে যাব, ভারত থেকে আটকাবে না, তখন আটকাবে কেন? পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে ওনার সিদ্ধান্ত ওনার উপর। এবং তারপরে এটাও বলেছেন যে এটি নিয়ে মন্তব্য করা ভারতের জন্য সমীচীন নয়, ভারত কোনো মন্তব্যই করবে না। এবং পরবর্তী সময়ে যখন বাংলাদেশের পক্ষ থেকে 2024-এর নভেম্বরের দিকে যখন নাকি বাংলাদেশের পক্ষ থেকে তাদের কাছে একটা চিঠি লেখা হলো যে ওনাকে আপনারা ফেরত পাঠান, একটা আনুষ্ঠানিক চিঠি, যেটাকে নাকি কূটনীতির ভাষায় বলা হয় নোট ভার্বাল, এরকম একটা চিঠি বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। তখন এই রণধীর জয়সওয়াল উনি বলেছিলেন, প্রথম চিঠিটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে বলেছিলেন যে আমরা অনুরোধটি পেয়েছি, মানে ভারত বাংলাদেশ থেকে অনুরোধটা পাইছে এবং এটি আমাদের অভ্যন্তরীণ বিচারিক ও আইনি প্রক্রিয়ার অধীনে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। এটা কবে বলছেন? 2024-এর শেষ দিকে, নভেম্বরের পরে, ডিসেম্বরের ফার্স্ট উইকে। তাহলে তারা কিন্তু তখন থেকে আইনি পরীক্ষা নিরীক্ষা করছেন এবং তার 2 বছর পরে এখন যখন তাকে জিজ্ঞাসা করা হয় উনি একই কথা বলেন যে পুঙ্খানুপুঙ্খভাবে আইনি ব্যবস্থা করা হচ্ছে, আইনিভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে কীভাবে ফেরত পাঠানো যায় অথবা কীভাবে যায় না।
আর ওনাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন পুরো বিষয়টা শেখ হাসিনার ইচ্ছার উপর নির্ভর করবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এদিকে আমাদের নেতারা কিন্তু বলে বেড়াচ্ছেন, যেমন আমাদের এনসিপির নেতা উনি তো বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠালে পরে তার কোনো আপিলের সুযোগ নাই, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। উনি ওনার মতো করে বলেছেন, কারণ একটা মামলায় তো ওনার মৃত্যুদণ্ড হয়েছে, ওই মামলা আপিলের জন্য 30 দিনের সময় ছিল, 30 দিনের সময় পার হয়ে গেছে, কিন্তু আপিল উনি ওনার পক্ষ থেকে করেও নাই, কাজে মৃত্যুদণ্ড হয়ে যাবে। এটা উনার যেটা বক্তব্য, এই বক্তব্যটাও আমি মনে করি যে আইন অনুযায়ী ঠিকই আছে। শামা ওবায়েদ আমাদের যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলেছেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সদিচ্ছা প্রয়োজন। উনি ওনার কূটনৈতিক ভাষায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে যেভাবে বলা দরকার সেভাবেই বলেছেন। তাহলে আসলে হবেটা কি, এটা আমরা কেউ জানি না। আবার শেখ হাসিনা একটা আলটিমেটামও দিয়েছে, ডিসেম্বর, উনি একটা তারিখ ঘোষণা করেছেন যে ডিসেম্বরে উনি ফেরত আসবেন। আসলে কি হবে, না আসলে কি হবে, ওনার আশাকে কেন্দ্র করে কার মধ্যে কি প্রতিক্রিয়া। এর মাঝখানে আরেকটা ভিডিও দেখলাম, সেখানে উনি একই কথা, ভিডিও ঠিক না, অডিও রেকর্ড শুনলাম, সেখানে উনি একই কথা বলেছেন, দলের লোকজন নিয়ে উনি আসছেন। কি হবে আসলে ব্যাপারটা নিয়ে আমরা কেউ জানি না। তবে আমি আজকে ওনার আসলে পরে ওনার রাজনীতির কি ভবিষ্যৎ হবে, এবং যেভাবে নাহিদ ইসলাম বলছেন যে আসবে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যে ফাঁসিতে ঝুলাই দিবে, বিষয়টা কি এতই সহজ কিনা সেটাও আমার কাছে কিন্তু ক্লিয়ার না। কারণ এই দেশের নাহিদ ইসলাম হয়তো ওনার দলের শক্তির সঙ্গে তুলনা করে চিন্তা করেছেন যে আমার দলের যে শক্তি যদি এরকম হয় তাহলে কি হতে পারতো, কিন্তু নাহিদ ইসলামের পক্ষে কি কল্পনা করা সম্ভব যে এনসিপি শক্তির সঙ্গে আওয়ামী লীগের শক্তির কত পার্থক্য? মনে হয় না। সেই কি হবে বলা বড় কঠিন। তবে ভারতকে ভাবছি সেটাও কিন্তু কিছু বুঝিনি। তবে ভারত সহজভাবে কিছু বলছে না। সহজভাবে যখন কিছু না বলে, একটা সহজ প্রশ্নের যখন নাকি অস্পষ্ট উত্তর আসে, তখনই কিন্তু মানুষের সন্দেহটা বাড়ে। প্রিয় দর্শক, আমরা চলুন সন্দেহ নিয়ে আগামী কয়েকটা দিন পার করি। আল্লাহ হাফেজ।